যেটা রয়েছে এইটাতে আমরা বেশিরভাগ জন সবচেয়ে বড় যে জায়গাটায় ভুল করি সেটা হচ্ছে প্রচুর নিয়ম পড়তে যাই এবং নিয়ম পড়তে গিয়ে দেখা যায় যে একটা নিয়ম পড়তে পড়তে টাইম শেষ, অথচ প্র্যাকটিস ঠিকভাবে হইল না এবং পরীক্ষা যখন আগায় আসে তখন দেখা যায় আল্লাহ নিয়ম দিয়ে কাজ হচ্ছে না। কেননা এইচএসসি পর্যায়ে যে এইরকম কোশ্চেন্সের প্যাটার্ন, সেখানে তোমার নিয়মের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প নিয়ম দিয়ে বেশি পরিমাণ প্র্যাকটিস। তা আমরা এটার উল্টা করি, প্রচুর নিয়ম পড়তে চাই, প্র্যাকটিসটা কম করি, তাহলে লাভ হবে না। ইংরেজিতে যে সারা দেশে সবচেয়ে কম এ প্লাস পায় যে সাবজেক্টগুলো, তার মধ্যে ইংলিশে সবচেয়ে বেশি মানে এ প্লাস পাওয়ার দিক থেকে একেবারে উপরের দিকে কম পায়, এটা হচ্ছে ইংলিশ আছে। তাই ইংরেজিতে সবাই পড়ে, প্রচুর প্রাইভেট পড়ে, বাজারে বইয়েরও কোনো অভাব নেই, কিন্তু মানে রেজাল্টটা ভালো হয় না কেন? কারণ হচ্ছে ইংলিশ পড়ার সিস্টেমটার মধ্যে ভুল আছে। যেমন আমি বোধহয় গতকালকে আজকে পড়াচ্ছিলাম ইংলিশ, আজকেই বোধহয় সকালে, তখন এক স্টুডেন্ট বলতেছে ভাই এটার ইংলিশ টু বেঙ্গলি বলেন। এইটা একটা বড় ভুল। তুমি একটা বাক্যের কি করো, ইংলিশ টু বেঙ্গলি চিন্তা করো, এইটা করবাই না। এটা করলে তোমার ওই যে এ মাইনাস পাবা, এ গ্রেড পাবা, এ প্লাস পাওয়াটা কঠিন হবে। তাহলে কি করতে হবে, তুমি ইংলিশটাকে ইংলিশে চিন্তা করবা। ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, ইংলিশে খারাপ করার বড় কারণ ইংলিশ থেকে আমরা বাংলায় চিন্তা করি, বাংলা থেকে আবার ইংলিশে করি। এই যে এত ট্রান্সফার, মাঝখানে দুর্নীতি ঢুকে যায়। দুর্নীতি ঢুকে মানে কি? তার মানে হচ্ছে তখন গ্রামারের মৌলিক স্ট্রাকচারে ভুল করে ফেলি, তখন মাথায় ঠিকভাবে হচ্ছে ভোকাবুলারি আসে না। এই জিনিসগুলোর সমাধান হচ্ছে একটা ইংলিশে ভালো করতে গেলে ইংরেজিতে চিন্তা করতে হবে, থিঙ্ক ইন ইংলিশ। এইটা খুবই জরুরি। আর বাংলাদেশে বড় ভুলটা হয়েছে, অনেকজন এসে প্রচার করছে কি যে তুমি শব্দার্থ মুখস্থ করবা, ফালতু কথা, পুরো ফালতু। তুমি পরিচিত শব্দগুলো এমনি শিখে ফেলবা এবং সবসময় চিন্তা করবা ইংরেজিতে। এটা শুনতে একটু উল্টায় লাগে না? যে ভাই সবাই বলে এক কথায়, আমি যেটা বলতেছে এইটা হচ্ছে ইংরেজি শিখার সবচেয়ে সেরা বুদ্ধি। এই বুদ্ধিতে যারা ইংরেজি শিখবে তারা অসাধারণ রেজাল্ট করবে। আর না হলে আজকে দেখো যে চিটাগাং ইউনিভার্সিটির এত সহজ ইংলিশ প্রশ্ন হয়েছে, স্টুডেন্ট পারতেছে না। কেন পারতেছে না? কারণ ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এই জিনিসটা থেকে দূরে আসতে হবে। তা আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পারছো, ইংরেজিতে চিন্তা করতে হবে এবং প্র্যাকটিসটার উপরে বেশি গুরুত্ব দিব। প্র্যাকটিসের মধ্যে নিয়ম শিখে ফেলবো। একটা জিনিস যখন প্র্যাকটিস করতে যাই সেইখানে একটা নিয়ম শিখে ফেলতে পারি, এইটা খুব ইন্টারেস্টিং। তারা প্র্যাকটিক্যাল জিনিস করতে করতে তুমি নিয়ম শিখে ফেলবা। আর তোমরা কি করো, খালি থিওরি। আর বাজারের যে কোনো বই হাজার হাজার নিয়ম লিখে রাখছে, স্টুডেন্টরা মাথায় আনতে পারে না যে কোন নিয়ম থেকে কি কাজ হবে না। সারা জীবন দেখো টেন্স পড়তেছে, পার্টস অফ স্পিচ পড়তেছে, সেন্টেন্স পড়তেছে, ভোকাবুলারি, ন্যারেশন, ভয়েস, ইংলিশে কথাই কইতে পারে না। বিসিএস অফিসার হওয়ার পর কেন পারে না? কারণ সে চিন্তা করে হচ্ছে বাংলায়। যে কোনো জিনিস ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এই জিনিসটা থেকে দূর হয়ে যাও, এটা একদম বলে যাও যে তাহলে এটার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে সবকিছু ইংরেজিতে চিন্তা করবো, ইনশাল্লাহ তাহলে অসাধারণ রেজাল্ট আমরা করতে পারবো। ওকে, তাহলে আমরা আজকে প্রথম যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে যে ইংলিশের অনেকগুলো পয়েম আছে তোমাদের, না? তাই এই পয়েমটাকে মূল্যায়ন করতে হয়, থিম লিখতে হয়। এটা কিভাবে হইতে পারে সেটা আমি তোমাকে বলি। দেখো যে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রিমের সাথে রিলেটেড দুইটা পয়েম আছে। ড্রিম এইটার সাথে রিলেটেড দুইটা পয়েম, এই পয়েম দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আরও আছে কয়েকটা। তো এইটা কিভাবে আমরা কারেক্ট করতে পারি সেটা দেখো। যেমন দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েম আছে, দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিমস। তার মানে যেই স্বপ্নটা দেখো শক্ত করে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, কারণ যখন স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবনটা হয়ে যায় এমন একটা মাঠের মতো যেটার কোনো ব্যারেন মানে হচ্ছে, সহজ করে বলি, নির্ফলা। তার মানে হচ্ছে যেটা থেকে কোনো কিছু প্রোডাক্টিভ অসাধারণ কিছুই হবে না। ফ্রোজেন উইথ স্নো, তার মানে হচ্ছে বরফের মতো একদম ঠান্ডা শীতল, জীবনের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই, জীবনের মধ্যে কোনো আশা নাই। জীবনে যখন ড্রিম থাকে না তখন আশা শেষ, জীবন হয়ে যায় ব্যর্থ। এই হচ্ছে এটার মূল কথা, বুঝতে পারছো? এখন এটা তুমি কিভাবে লিখবা, লেখার তো বহু সিস্টেম আছে, কিভাবে লিখবে সেটা একটু বলি। প্রথমে দিলে আনসারটা, দেওয়ার পরে ব্র্যাকেটে দিবা, আনসার দেওয়ার পরে ব্র্যাকেটে দিবা থিম, এই শব্দটা লিখবে এরকম ব্র্যাকেটে থিম। দেওয়ার পরে তুমি এইটা আসলে কি বুঝাইছে বলো তো? বুঝাচ্ছে হচ্ছে ড্রিম এবং লাইফ হচ্ছে ইন্টার কানেক্টেড। তার মানে ড্রিম এবং লাইফের মধ্যে কানেকশনটা এমন যে ইনসেপারেবল কানেকশন একটা রয়েছে। তাহলে কেউ যদি হচ্ছে যে ড্রিম হারায় ফেলে তাহলে তার জীবনের ফিউচার মিনিং সব হারায় যাবে। এই জন্য জীবনে অসাধারণ কিছু করতে গেলে সবসময় শক্ত করে যে যে ড্রিমটা দেখছে সেইটা তাকে আঁকড়ে ধরে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখন এইখানে তুমি দেখো এটা ইংরেজিতে তুমি যখন ট্রান্সলেট কিভাবে করবা, অনেকে কয় ভাই ইংলিশে ট্রান্সলেট, আর বাবা ইংলিশে ট্রান্সলেশনের জন্য মৌলিক নিয়মটা কি তোমার? আমি তো তোমাকে বলছি ইংরেজিতে চিন্তা করা, তুমি বাংলায় যেভাবে করছো এইভাবে ইংরেজি শিখতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে গোটা সিস্টেমটার মধ্যে এমন ভুল যে তোমাকে ঠিক বলেও তুমি বুঝতে পারো না। তুমি
কি করো আগে বাংলায় চিন্তা করো, তারপর ইংরেজিতে, এইটাতেই বড়টা ভুল হয়েছে। তা দেখো এখানে কি কি লেখা আছে, দেখো এসে আমরা অবশ্য অন্য লিখে দিব। অ্যাকর্ডিং টু দ্য পয়েম, এটা সামারিতেও আসতে পারতো, এখন তো হচ্ছে যে থিম হিসাবে আসবে, তাহলে এখানে থিম দিবা। অ্যাকর্ডিং টু দ্য পয়েট, লাইফ ইজ মিনিংলেস ইন দ্য অ্যাবসেন্স অফ ড্রিমস। তো ঠিক আছে, লাইফ ইজ মিনিংলেস ইন দ্য অ্যাবসেন্স অফ ড্রিমস, হ্যাঁ এটা ঠিক আছে। এটা হচ্ছে মিনিংলেস ইন দ্য অ্যাবসেন্স অফ ড্রিমস, তার মানে ড্রিমস ছাড়া হচ্ছে লাইফটা হচ্ছে মিনিংলেস। ওয়ান শুড হোল্ড অন টু হিজ ড্রিমস অ্যান্ড শুড নট লেট দ্য ড্রিমস ডাই। এটা যে একজনকে তার ড্রিমটা খুব শক্ত করে ধরতে হবে, এটা একটা দেখাচ্ছে। আরেকটা আমি লিখে দিচ্ছি, দেখো, ইফ দ্য ড্রিম ডাই, মানে ড্রিম যদি হচ্ছে কি হয়ে যায়, মরে যায়, লাইফ উইল বিকাম লাইক এ ব্রোকেন উইংসড বার্ড। তার মানে এখানে আরো কয়েকটা লাইন ছিল, আমরা জাস্ট একটু দেখিয়েছি। মানে ওই যে জীবনটা হয়ে যায় একটা পাখির ডানা যদি ভেঙে যায়, উঠতে পারবে না, এরকম। ওকে, The life of a dreamless creature is like a barren field frozen with snow having no goal, no objective in life. তা এই যে স্টাইলে লিখছি, তোমাকে এইভাবে লিখতে হবে না, এটা আমরা একটা দেখলাম, ঠিক না? এখন অন্য স্টাইলে তুমি যদি সহজ করে লিখতে চাও, যে ভাই সহজ কি আছে না, হ্যাঁ দেখো কিভাবে লেখা যায়, ল্যাঙ্গুয়েজটা একটু ইজি করে দেই। এটা এখন তোমার আইকিউ, হিউম্যান লাইফ অ্যান্ড ড্রিম, তাহলে এই দুইটা সাবজেক্ট হয়েছে, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে হিউম্যান লাইফ অ্যান্ড ড্রিম আর ইন্টাররিলেটেড বা ইন্টারকানেক্টেড দাও, ইন্টারকানেক্টেড। ওকে, তাহলে দেখো সহজ করে তুমি লিখতে পারো, কঠিন করো, তাহলে হিউম্যান লাইফ অ্যান্ড ড্রিম আর ইন্টারকানেক্টেড, যে হ্যাঁ এটা তো ভাইয়া খুবই কানেক্টেড আছে। ওকে ফাইন। এরপর কি করতে পারি আমরা, ইট মানে ড্রিম, কিপস হিউম্যান লাইফ কি করতে পারে, অ্যালাইভ। তার মানে মানুষের যে জীবনটা এটা অ্যালাইভ রাখে হচ্ছে ড্রিমস। এরকম করে সহজ করে তুমি দিতে পারো, হ্যাঁ আচ্ছা। তাহলে ড্রিম কিপস হিউম্যান লাইফ অ্যালাইভ। এরপরে কি দিতে পারি আমরা, উইদাউট ড্রিম লাইফ ইজ মিনিংলেস। উইদাউট ড্রিম লাইফ ইজ মিনিংলেস। সহজ বাক্য না, দেখো তো প্রত্যেকটা সহজ করে দিলাম। তুমি এখন অনেকে প্রশ্ন করে আমাকে বলে যে ভাই আপনি লিখে দেন, আমি লিখে দিয়ে তোমার কোনো লাভ হয় না, আমি তোমাকে দেখাচ্ছি কেন হয় না জানো, যার মানে আমি একটা জিনিস যে বলবো এটা আমার কোয়ালিটি, তোমাকে আমি সিস্টেমটা শিখাই দেবো, কিন্তু তোমাকে এইটা জিনিস ডেভেলপ করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। এই জিনিসটা যখন তোমার ডেভেলপমেন্টে আসবে, নাইলে আসবে না। তাহলে তাকে হিউম্যান লাইফ অ্যান্ড ড্রিম আর ইন্টারকানেক্টেড, ইট কিপস হিউম্যান লাইফ অ্যালাইভ, উইদাউট ড্রিম লাইফ ইজ মিনিংলেস। এরপর আমরা কি দিতে পারি, দেখো, টু প্রোগ্রেস ইন লাইফ one should hold his or her dream, কিভাবে ধরতে দিতে পারে, মানে এটাকে দেখো আরো একটু সহজ করে, টু প্রোগ্রেস ইন লাইফ ওয়ান শুড হোল্ড হিজ অর হার ড্রিম। কিভাবে দিতে, এটা হতে পারে এমন একটা শব্দ দিব, ওয়ান শুড, টাইটলি, মানে একেবারে, মানে TIED টাইটলি, মানে ওই যে আছে না টাইটলি, ওই যে কয় না, যে মানে একেবারে শক্তভাবে আঁকড়ে ধরো, বা দিতে পারে হে ড্রিম ইজ, এটা হ্যাঁ এটা দিলে হবে টাইটলি, বা এটা আরও তো অনেক শব্দ দিতে পারে, মানে তোমার মাথায় যে এরকম আসবে এরকম করে দিতে হবে। ওকে, এই তো হয়ে গেল। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে বাক্যগুলো তুমি চেষ্টা করবা সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার ক্ষেত্রে, তাহলে তোমার জন্য পারফেক্ট হবে। না হলে তুমি দেখবা যে পরবর্তীতে তোমার অনেকে যেটা করে যে মুখস্থ করতে পারো কয়েকটা, কিন্তু আমার মতে তুমি নিজের থেকে লেখার যদি প্র্যাকটিসটা করো, তাহলে তুমি ইনশাল্লাহ তখন তুমি এইভাবে সহজ সহজ বাক্যে লিখতে পারবে আল্লাহর রহমতে। ওকে, তাহলে আমার মনে হয় এটা বুঝতে পারছো, হ্যাঁ আচ্ছা। এইটা হচ্ছে আসে পরীক্ষার হলে, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা পারবা। আচ্ছা, এটার পরে আমি যে জিনিসটা তোমাকে বলবো সেটা হলো যে দেখো তোমাদের চেঞ্জিং থাকে না, তো চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমি দেখছি স্টুডেন্টরা কেন জানি ভয় পায়। আর ভাই ভয় পাওয়ার কি আছে, আমি চেঞ্জিংটা একটু দেখাতে চাই যে কীরকম করে চেঞ্জিংগুলো করে, খুব সহজ। আমি কিন্তু নিয়ম টিয়মের কিছু ধারে না, তোমাকে খালি বলবো তুমি নিজের মতোই করেই পারবা। সামারি যারা আমরা করছো জানো, তুমি দেখো যে কত সহজে আমি নিয়মগুলো তোমার মাথায়, মানে নিয়ম ছাড়াই আনসারগুলো করে দিচ্ছি, দেখো ইনশাল্লাহ। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বাইজিদ বোস্তামি। বাইজিদ বোস্তামির নাম তোমরা নিশ্চয়ই শুনছো। দেখো
হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। এখন দেখো এটাকে কি বলছে, পজিটিভ ডিগ্রি করতে বলছে। এই পজিটিভ যখন করবে তখন আমাদের মাথায় রাখতে হবে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস। যেমন আমি এটা এক্সাম্পল হিসেবে বলি যে মেসি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, যদি এরকম থাকে ওয়ান অফ দিয়ে যখন থাকে তার মানে সে কয়েকজনের মধ্যে সেরা। তাহলে এটাকে আমি কিভাবে করব, ভেরি ফিউ দিয়া করতে হবে। কি দিয়ে বলো তো, ভেরি ফিউ। তাহলে আমি কি করবো, ভেরি ফিউ কি হতে পারে, সেন্টস, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম। এটা দেখো তো কবেকার ঘটনা, অতীতের ঘটনা। তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার, যেহেতু এখানে ভেরি ফিউ হচ্ছে যখনই থাকবে এটা প্লুরাল হিসেবে বসছে। দেখো এই যে নাউনেরও এখানে প্লুরাল, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার। দেখো এখানে কি আছে, গ্রেটেস্ট, অ্যাজ গ্রেট অ্যাজ হি। এই যে দেখো হি হয়ে গেল। এটা কোনো মুখস্থ করতে হয়? তোমরা কি করো, এই সাবজেক্ট, তার ভেরি ফিউ, তারপরে ইয়া, কত নিয়ম বাতিল মাথা থেকে এলে বিশ্বাস করো কাজ করবে না। এইভাবে প্র্যাকটিস করো, ইজিলি পাবা। জিএসটির কোর্স আসতেছে, দাঁড়াও। 26-27 ইজি ইংলিশের কোর্স, এই যে 27 চলতেছে, 26 এই যে আজকে আমরা মোটামুটি শেষের দিকে ওদের, ইনশাআল্লাহ নতুন কোর্স আসতেছে, তখন ভর্তি হইব। ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি। ওকে, one night he was learning his lesson. One night he was learning his lesson. Okay, fine. At that time, his mother asked him for a glass of water. এখন দেখো কি বলছে, his mother asked him for a glass of water. এটা প্যাসিভ করতে বলছে। আচ্ছা, তাহলে তোমাকে কি করতে হবে প্যাসিভ করার সময়? দেখো at that time তো এটা এমনিতেই থাকবে, এটা রেখে দিলাম at that time। মূলত এখানে বাক্যটা কথা, his mother asked him for a glass of water. His mother asked him। এই যে হিমটা হচ্ছে অবজেক্ট না, এটাকে সাবজেক্ট করো। তার মানে অ্যাট দ্যাট টাইম হি, এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। তাহলে হি এর সাথে ওয়াজ হবে, হি ওয়াজ আস্কড, হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, ফর এ গ্লাস অফ ওয়াটার, ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার, বাই হিজ মাদার। এগুলো কি করে একদম দেখো সামারিতে আমরা যেভাবে বলছি ঘটনা গল্প দিয়ে একদম ইজি হতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, সালাউদ্দিন সর্দার বলছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাচ্ছি, দেখো কোনো সমস্যা হওয়ার সুযোগ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি সামারিতে যা বলছি সেইটা দিয়ে সব হবে, দেখো তাহলে হয়ে গেছে তো। ওকে, ফাইন। এরপরে কি রয়েছে দেখো, হোয়েন হি কেম ব্যাক, কি বলেছে? আচ্ছা, এরপরে এই যে কমপ্লেক্স আসছে, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট, মানে ওইটা পূরণ করে নিয়ে আসার জন্য সে বাইরে গেল। আচ্ছা, তাহলে বলছে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস। এখানে তোমাকে আমি বলছি ব্রাশ অ্যান্ড টুথপেস্ট কৌশলে আমরা শিখি। দেখো দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট। দেখো এইটা, এই বাক্যটা তুমি বুঝতেছো না, একটা কারণ, মানে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট। এটা কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স। তাহলে এটাকে আমি যখন কমপ্লেক্স করবো তাহলে আমাকে কি করতে হবে দেখো, অ্যাজ দিয়ে করতে হবে, অ্যাজ বা সিন্স, যেটা খুশি দাও। অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, অ্যাজ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে তোমার বলছে কি এটা কমপ্লেক্স করবো। ওকে, ফাইন। As there was no drinking water in the house, he went out to face it. আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, অনেকে যে জায়গাটায়, হ্যাঁ, অনেকে যে জায়গাটায় ভুল করে, আমার মনে হয় যে এটা একটু খেয়াল করার মতো, নাহলে আবার ডিস্টার্ব হয়ে যাবে। দেখো এটা তো এত সহজ দিয়েছে, এত সহজ দেওয়া উচিত না, কমপ্লেক্স করতে হবে। তাহলে অ্যাজ দিয়ে শুরু করবো, অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, as there was no drinking water, brush toothpaste করে চলে হবে, drinking water in the house, drinking water in the house, একদম যা আছে তাই, in the house, he went out to face it, he went out, একদম যা আছে তাই, he went out to face it, to face it, তার মানে সে ওটা পূরণ করতে চলে গেল। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে কি রয়েছে? আচ্ছা, অসুস্থতা নিয়ে এখন এখন পড়ার মধ্যে আছি, পড়ানোর মধ্যে। আচ্ছা, এরপর কি রয়েছে, হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। তাহলে এটা কি বলছে, কম্পাউন্ড করতে হবে। যখন তুমি এটা কম্পাউন্ডে যাবা, কম্পাউন্ড মানে হচ্ছে যে ফ্যান বয়েস নিয়ে আসতে হবে। তার মানে কি, হি কেম ব্যাক অ্যান্ড হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। আচ্ছা, হি কেম ব্যাক, হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং, বাস হয়ে গেল, অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। সামারিতে যা বলছি সেটা দিয়ে পুরোটাই হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দেন হি পাসড দ্য হোল নাইট স্ট্যান্ডিং উইথ এ গ্লাস অফ ওয়াটার বিসাইড হিজ মাদার, হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার।
এটা এক্সক্লামেটরি করতে হবে। আচ্ছা এক্সক্লামেটরি যখন করবে তখন কি করতে হবে সেটা দেখো। এ গ্রেট লাভ, আচ্ছা তো একটা বুদ্ধি শিখাই দিন, যখন এক্সক্লামেটরি করবে একটা লাইন শুধু শিখবো, জাস্ট সিঙ্গেল লাইন, সেটা হচ্ছে যদি এ থাকে তাহলে হোয়াট দিয়ে চেঞ্জ করবা, আর যদি এ না থাকে তাহলে হাউ দিয়ে চেঞ্জ করবা। মনে রাখার বুদ্ধি হচ্ছে এ বানানটা এই যে হোয়াটের মধ্যে যে এ আছে সেটার সাথে ম্যাচিং হয়। তাহলে বাক্যে যদি এ থাকে সেটাকে যখন আমি এক্সক্লামেটরি করবো তখন হোয়াট দিয়ে করব, আর যদি বাক্যে এ না থাকে তাহলে হাউ দিয়ে করব। বুঝাইতে পারছি আমার কথা? ওকে, তাহলে কি হতে পারে? হোয়াট এ, দেখো এখানে হি শোড এ গ্রেট লাভ, এখানে আবার এই যে শোনো এখানে যেটা অনেকে ভুল করে এই গ্রেট শব্দটা দেয় না, কারণ এই এ গ্রেটের বদলে এই যে হোয়াট এ লাভ অ্যান্ড রেসপেক্ট কে শোড করছে? হি শোড টু হিজ মাদার, হি শোড টু হিজ মাদার, হি শোড টু হিজ মাদার, টু হিজ মাদার দিয়া সাইন অফ এক্সক্লামেশন দিয়ে দিবা। আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে তো? ওকে, তাহলে এরকম করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এরপরে তোমার হচ্ছে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আর হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। এই চারটা জিনিসের যোগফলটাই হচ্ছে চেঞ্জিং। তো চেঞ্জিং থেকে প্রশ্ন আসলে আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে পারবা। ঠিক আছে? ওকে, নতুন 9-10 ব্যাচ আসবে, তবে সেগুলোর হচ্ছে টিচার স্টাফ কারা হবে সেটা আগে আমরা দেখাবো। যে কোনো আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে গোটা জিনিসটা দেখে তারপরে ভর্তি হতে হবে, আন্দাজে ভর্তি হওয়া যাবে না। ওকে, তাহলে এটা আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে এখন যে জায়গায় যেতে চাই সেটা হলো যে দেখা যাক যে গ্রাফ লেখার কিছু কৌশল আছে, এটা একটু জাস্ট দেখাই দিই। গ্রাফ দেখো, যে গ্রাফ যে থাকে ফার্স্ট পেপারে থাকবে, গ্রাফগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করবা যে গ্রাফ যত টাইপেরই হোক তার মধ্যে কিছু ট্রেন্ড আছে। ট্রেন্ড মানে কি? যেমন কিছু গ্রাফ দেখাবে যে কোনো জিনিস একটা উপরে উঠতেছে, কিছু নিচে নামতেছে, আবার একই রকম আছে। তা এগুলো বোঝার জন্য, যেমন ঊর্ধ্বমুখী, এইটা বোঝার জন্য কিছু স্পেসিফিক শব্দ আমরা ব্যবহার করি, যেমন কি ইনক্রিজ টু, রাইজ টু, গ্রো আপ। তা আমি বলবো ইনক্রিজ টুটা তুমি বেশি কমন, এটা তুমি দিতে পারো, যেটা খুশি দাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডাউনওয়ার্ড ট্রেন্ড বর্ণনার জন্য সময়। ডাউনওয়ার্ড হচ্ছে কি? এই যে ডিক্রিজ টু, ডাউনওয়ার্ড হচ্ছে কি বলতো? ডিক্রিজ টু। আরো অনেকগুলো আছে, গো ডাউন, ফল টু, ড্রপ টু, রিডিউস টু, তুমি ডিক্রিজ টু খেলো, ইনক্রিজ, ডিক্রিজ। ওকে, ফাইন। যখন একই রকম আছে স্টেবল কন্ডিশন, তখন কি রিমেইনস স্টেডি অ্যাট, স্টে কনস্ট্যান্ট অ্যাট, তাহলে রিমেইন স্টেডি অ্যাট, রিমেইন কনস্ট্যান্ট অ্যাট। তাহলে এই শব্দগুলো আগে খেয়াল করবা, এই জিনিসগুলো আগে মাথায় নিতে হবে। তারপরে যেটা হচ্ছে যে এই যে ওঠানামা করতেছে, ফ্লাকচুয়েশন আছে, তখন কি হবে? ফ্লাকচুয়েট অথবা ভ্যারি, ফ্লাকচুয়েট অথবা ভ্যারি। এই চারটা জিনিস আগে তোমার ভালো করে মাথায় নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তুমি দেখবে যে তোমার জন্য খুব ইজি হয়ে গেছে। দেখি আমরা তারপরে আরো রয়েছে কিছু সুন্দর সুন্দর শব্দ আছে, এগুলোকে ভালো করে উপস্থাপনের জন্য। যেমন এই যে এই শব্দগুলো হলো ড্রামাটিক, ফ্রিকুয়েন্ট, এই শব্দগুলো খেয়াল রাখতে হবে না? ড্রামাটিক চেঞ্জ, ফ্রিকুয়েন্টলি এরকম ঘটে। তারপর হচ্ছে কি সিগনিফিক্যান্ট চেঞ্জ, র্যাপিড, মডারেট, স্টেডি, গ্রাজুয়াল। এই শব্দগুলো একটু বারবার লিখতে হবে, তাহলে ব্রেইনের মধ্যে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যাবে। এরপরে দেখো যে এখানে কি বলছে, গ্রাফ অথবা চার্ট লেখার কৌশল। দেখো এখানে ফার্স্ট পার্টে কি করবো? দ্য গ্রাফ অথবা চার্ট যেটা থাকবে সেটা শোস বা রিপ্রেজেন্ট বা ইন্ডিকেটস, প্রোভাইডস, কম্পেয়ার্স, যেটা তোমার দিতে চাও। তার মানে এই শব্দগুলো যদি তুমি কয়েকবার লিখে ফেলো, এগুলো হচ্ছে লিখতে হবে, মুখে শুনি কোনো লাভ হয় না, আসলে এটা লিখতে হয়। এটা যখন তুমি লিখে ফেলবা, হ্যাঁ, সামনে রিভিশন কোর্স, মডেল টেস্ট প্রোগ্রাম, এগুলো আসতেছে, এই কয়েকদিনের মধ্যে আসবে ইনশাআল্লাহ, 2-1 দিনের মধ্যে। তাহলে গ্রাফ, চার্ট, শোস, এই যে রিপ্রেজেন্ট বা ইন্ডিকেটস, প্রোভাইডস, কম্পেয়ার্স আছে না, এইগুলো হচ্ছে এই যে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি দিবা? ওই গ্রাফটা কি বুঝাচ্ছে, উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে, মানে বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, নাকি হচ্ছে যে একই রকম স্টেডিতে আছে নাকি ভ্যারি করতেছে, ওই জিনিসটা দিতে হবে। এরপরে এই ট্রেন্ডসের তুলনামূলক বর্ণনা। বর্ণনা বলতে কি? ওই যে ওইটা যে হচ্ছে যে তোমার ওইখানে এত সালে এত, যেমন মোবাইল ইউজ মনে করো যে 1999-তে এত ছিল, 2005-এ এত হয়েছে, 2010-এ এত, ইন্টারনেটের এরকম, এই যে ব্যাপারগুলো এটা তুলে দেন। ট্রেন্ডসের মধ্যে কন্ট্রাস্টগুলোর সামারাইজ করা, মানে এটা কি? যেমন ধরা যাক যে দিন যত আগাইছে তত মানুষজন মোবাইল ব্যবহারের দিকে গেছে, কথার কথা, তত মানুষ ইন্টারনেট ব্যবহার করে হচ্ছে সব দিক থেকে হচ্ছে কানেক্টেড হয়ে গেছে। এই ব্যাপারগুলো হচ্ছে এখানে সামারাইজ করতে হবে। তাহলে এইটা যদি তুমি করে ফেলো, হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে মোটামুটি আমার কথা বুঝতে পারছো তো? এইটা হচ্ছে তোমার এই যে গ্রাফ বা চার্ট লেখা। তবে আমি একটা জিনিস বলি, এগুলা প্রথম থেকে যা পড়বা কন্টিনিউয়াস রিভিশন,
রিভিশন, প্র্যাকটিস, এক্সাম। এবং পড়াশোনা খুব ইজি জিনিস, ইন্টার না, শুধু সারা দুনিয়ার পড়াশোনায় সহজ। 2-4টা জিনিস একটু কঠিন আছে, কোনটা জানো? কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম, তো ওগুলোর কোনো পড়াশোনা বাংলাদেশে নাই, কারণ ওগুলো সাবজেক্ট নিয়ে কোনো আলোচনা নেই। অর্থাৎ তার মানে কঠিন কিছু নাই, সব সহজ জিনিস। তুমি জাস্ট খালি বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, পড়ার ক্ষেত্রে মৌলিক জিনিসটা বুঝতে হবে। মৌলিক কি জানো? আন্দাজে নিয়ম মুখস্থ করে টাইম লস করা যাবে না। জিএসটি আসতেছে, তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই জায়গাটাকে পড়ে ফেলতে হবে। আজকে আমাকে বললো যে যারা আমাদের সুপার কমান্ডো মেডিকেলে ছিল, তুমি দেখো তো আজকে যে পরীক্ষার হয়েছে তোমার ওই চিটাগাং ইউনিভার্সিটিতে, দেখো তোমার ইংলিশ বলো, সে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি, আলহামদুলিল্লাহ পড়াইছি তো আমরা মেডিকেলের জন্য, কিন্তু ওইগুলো থেকে তার মানে প্রশ্ন মেডিকেলটাই আমরা ডাইরেক্ট করি, কিন্তু দেখো এগুলো কিছুই না। একটা স্টুডেন্ট যদি খালি জাস্ট একটু বুদ্ধি করে পড়ে, সাহেব বলতে স্যার চেঞ্জিং সেন্টেন্স আর কয়েকটা দেখা, না দেখাইতে পারি, চেঞ্জিং সেন্টেন্স আর একটা বোর্ড দেখাই, তাই চেঞ্জিং সেন্টেন্স আর একটা বোর্ড দেখানো যেহেতু বলতেছে দেখাই, যাই দেখি আরেকটা বোর্ড দেখি কি রয়েছে। খুব সহজ জিনিস, দেখো কি বলতেছে এখন। দেখো, ডাউরি ইজ এ কার্স ফর আওয়ার সোসাইটি। ওকে, ফাইন। ইট ডার্কেন্স দ্য লাইফস অফ মেনি উইমেন। ওকে, ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি। এটা হচ্ছে মেক ইট প্যাসিভ, মানে ভয়েস সেন্স, এই তো। তাহলে ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি, তাহলে কি? তাহলে এখানে অবজেক্ট দি পিস অফ দ্য সোসাইটি, তাহলে এটা করো, দি পিস অফ দ্য সোসাইটি, দ্য পিস অফ দ্য সোসাইটি। দেখো এটা হচ্ছে নর্মালি একটা ইনডিফিনিট, তার মানে এর সাথে কি হবে? সাবজেক্টের সাথে আমি যার মধ্যে ইজ হবে, দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাম্পারের পাস্ট পার্টিসিপল হ্যাম্পার্ড, হ্যাম্পার্ড। এইখানে কি বলছে দেখো, ডাউরি বাই ডাউরি, হয়ে গেল। কি সহজ জিনিস, পরীক্ষা যেগুলো আসে কোনো কঠিন কিছু নাই, একদম ইজি জিনিস, বুঝাইতে পারছি তো? ওকে, আচ্ছা এরপর কি রয়েছে দেখি, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপ সুন। এটা বলছে মেক অ্যাক্টিভ, তার মানে এটা কি? অ্যাক্টিভ যখন করবো তুমি লক্ষ্য করো, দ্য ব্রুটাল কন্ডিশন, দেখো এটা দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপ সুন, তার মানে কি? এটা তো কারো দ্বারা হইতে হবে, তাহলে আমাদের দ্বারা উই মাস্ট, মাস্টের পর মূল ভাব হবে স্টপ the brutal condition of the dark age soon. We must stop the brutal condition of the dark age, of the dark age, of the dark age soon. হয়ে গেল। কি কঠিন জিনিস ভাই, আমি তোমাকে বলি, আমি কিন্তু নিয়ম জিনিসটা একেবারে আমার মেজাজ গরম করে দেয়, নো নিয়ম বাতিল। আমি পড়াইতে পড়াইতে তোমার নিয়ম মাথার মধ্যে ঢুকাই দেবো ইনশাল্লাহ। ওয়ার্ড আইডেন্টিফাই করতে কঠিন লাগে, কিছু না। একটা শব্দ মাই দ্বারা মিলাই ফেলো, সেটা নাউন হয়ে যাবে, ভেরি দ্বারা মিলাই ফেলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ক্যান দ্বারা মিলাই ফেলো ভার্ব হয়ে যাবে। সহজ কথা, 3 লাইনের মধ্যে তোমার হয়ে গেল। আচ্ছা এখানে কি বলছে দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। দেখো ওয়ান অফ থাকলে, খেলা ওই যে মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স, হ্যাঁ ওই ওয়ান অফ থাকলে কি হবে, তার মানে ওর মধ্যে আরো কয়েকজন আছে, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ, তার মানে কি? ভেরি ফিউ প্রবলেমস, very few problems of Bangladesh. দেখো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে। তাহলে ভেরি ফিউ এর সাথে এই যে প্লুরাল, তো তাহলে ভাবটা প্লুরাল, ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর as major as this, as major very few problems of Bangladesh are as major as দিস। এখানে তুমি চাইলে অ্যাজ দিস, অ্যাজ ইট, যেটা তো কোনো সমস্যা নেই। বুঝা গেছে জিনিসটা, মাথায় আসছে তো? ওকে ওকে, এরপরে কি রয়েছে দেখি আমরা, দি ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার। শুনো, কোনো জায়গায় যদি দেখো যে কেউ ডিমান্ড চাচ্ছে, আমি তো এটা বলেই দিয়েছি, আবার বলতেছি, ওই ছেলের নাম্বার আমাদের অফিসে পাঠিয়ে দিতে পারো। এটা আমরা সবার জন্য এটা করি। ওই ছেলের কাছে আমরা বলে ওর জন্য স্পেশাল কিছু ভাঙ্গা থালার ব্যবস্থা করবো একাডেমি থেকে। ভাঙ্গা থালা নিয়ে মসজিদের সামনে বসবে এবং আমরাই বলে দিব যে এরকম, কারণ ভিক্ষা করে খাওয়া কোনো হারাম না, কিন্তু হালাল। কিন্তু এই যে ডাউরি এত জঘন্য, কোনো আত্মমর্যাদা বোধ আছে এরকম কোনো সামান্য ছেলে কোনো দিন বিয়ার সময় টাকা চাইতে পারে না, একেবারে চাবেই না। এমনকি আমি তো মনে করি যে
মেয়ের বাপ দিতে চাইলেও মানে ভদ্রতা করেও নেওয়ার দরকার নেই, যে গিফট হচ্ছে দরকার নেই, গিফট না নেওয়া ভালো। তাহলে একটা তোমার একটা পার্সোনালিটি থাকবে। আর শ্বশুর বাড়িতে নিছো শেষ, দাম জিরো হয়ে যাবে, শেষ। আচ্ছা যাই হোক, যে কথাই বলতেছিলাম, দি ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি। গ্রিডি মানে মারাত্মক লোভী না? আচ্ছা, দ্য ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার। তার মানে তারা বাবার মানে মেয়ের কন্যার বাবার কাছ থেকে কি করে? ডিমান্ড করে। তাইলে কি কারণে ডিমান্ড করতেছে? একটা কারণ বোঝাচ্ছে না? কারণ, হ্যাঁ, এই কারণকে বলে বিকজ অফ। কি দিয়ে হবে বলো তো? এখানে একটা নিয়ম আছে, ট্রিপল পি স্ট্রাকচার। দেখো আমাদের সামারিতে আছে, বিকজ অফ বিং পজেসিভ, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল, মানে সরি প্রেপোজিশন বিকজ অফ, প্রেপোজিশন পজেসিভ প্রেজেন্ট পার্টিসিপল। পজিটিভের পরে প্রেজেন্ট পার্টিসিপল হয় না, কিন্তু এটা মনে রাখার স্টাইল। দেখো আমাদের সামারি, এই সামারিতে সব বলে দিয়েছে ট্রিপল পি। আচ্ছা, বিকজ অফ বিং, বিকজ অফ বিং কি হবে? ভেরি গ্রেডি, বিকজ অফ বিং ভেরি গ্রেডি, মানে বিকজ অফ বিং ভেরি গ্রেডি দ্য ডাউরি সিকার্স ডিমান্ড মানি ফ্রম দি ডাউরি সিকার্স, দ্য ডাউরি সিকার্স, ডাউরি সিকার্স, ডাউরি সিকার্স ডিমান্ড মানি, ডিমান্ড মানি, ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার, ব্রাইডস ফাদার। এই যে দেখছো একটু পড়াইলে এই যে কাশিটা, এটা এখনো আরেকটু বোধহয় কমাইতে হবে, ইনশাল্লাহ অনেকটা কমছে। আচ্ছা, ক্লিয়ার? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এটা কি দেখায়? অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ করবা, নেগেটিভ থাকলে নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করবা। আচ্ছা, মেক ইট সিম্পল, হয়ে গেছে। হোয়াট অ্যান আনওয়ার্দি ক্রাইম দ্য ডাউরি ইজ। এই যে হোয়াট আছে না, তার মানে এই বাক্যটা অবশ্যই এ দিতে হবে। হ্যাঁ, তার মানে কি? দি ডাউরি is a very unworthy crime, unworthy crime, unworthy crime। তাহলে তুমি লক্ষ্য করছো, এই যে যখনই তোমার হচ্ছে হোয়াট দিয়ে আছে তখনই এ আসবেই, এবং তার সাথে এই যে এ ভেরি, দি ডাউরি ইজ এ ভেরি আনওর্দি ক্রাইম। তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো, ঠিক আছে না? তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি, এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী এটা, তারপরে অ্যাক্টিভ প্যাসিভের ভয়েস, আর একটা কি আছে এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে এক্সক্লামেটরি, হ্যাঁ এগুলোই আসে, অপটেটিভ কম আসে, শান্ত এগুলো। ওকে ফাইন, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো। তাহলে গ্রাফ চার্টেরও ব্যাপারটা গেল। আচ্ছা, এর সাথে আমি তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই, অ্যাপ্লিকেশন এবং প্যারাগ্রাফ। আচ্ছা, এইগুলো অবশ্য একটু দেখতে পারো। এখানে দেখো যে আমরা যেভাবে লিখে দিয়েছি, এই স্ট্রাকচার অনুযায়ী লিখলে ফুল নাম্বার চলে আসবে, এবং এখানে এমনভাবে দেওয়া আছে যে কোনো প্রবলেম রিলেটেড জিনিস এইভাবে তুমি জাস্ট লিখবা। এখানে আমি এমনভাবে একটা জিনিস করছি, সেটা কি তোমার চিঠিতে যেটা আছে সেইটা আবার সেইটাই তুমি দেখবা যে এখানে দেখো যে এই যে ডিয়ার স্যার, আই শ্যাল বি হাইলি গ্ল্যাড ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোইং লেটার ইন ইউর স্ট্রিম ডেইলি। এগুলো দেখে দেখে লেখো, 3বার 4বার লিখলে ব্রেইনে ঢুকে যাবে। সিনসিয়ারলি ইউর দি আয়াস হাসান অন বিহাফ দ্য ইনহেবিটেড ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই। দেখো এখানে যে কথাগুলো আছে না, এইটা আবার অন্য জায়গায় আছে, মানে একই জিনিস কয়েক জায়গায় ব্যবহার করা যায়। কিরকম দেখো, যেমন দেখো উই দ্য ইনহেবিটেন্ট অফ মিরপুর হ্যাভ বিন সাফারিং ফ্রম স্ক্যারসিটি ওয়াটার ফর এ লং টাইম। তারপরে দেখো এই যে কি বলছে, নাও ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মেজর কনসার্নস ইন আওয়ার কান্ট্রি। এখন যে কোনো প্রবলেম হইলেই তুমি ইটের জায়গায় মনে করো রোড অ্যাক্সিডেন্ট দিতে পারো, ট্রাফিক জ্যাম দিতে পারো, ডাউরি সিস্টেম দিতে পারো, আনএমপ্লয়মেন্ট প্রবলেম দিতে পারো, ডিফরেস্টেশন, যত নেগেটিভ জিনিস আছে সবগুলোই তুমি এখানে ব্যবহার করতে পারো। এটা হচ্ছে একটা মূর্খদের জন্য একটা বুদ্ধি আর কি। এটা লিখলেও মোটামুটি একটা নাম্বার পাও। তাহলে ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মেজর কনসার্নস ইন আওয়ার কান্ট্রি। ইট ইজ দ্য বিটার ট্রুথ দ্যাট দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। প্রবলেমটা দিন দিন বাড়তেছে, কথাটা ঠিক আছে, করাপশন থেকে শুরু সবগুলোতে। ইট হ্যাজ বিকাম এ ম্যাটার অফ কনসার্ন টু আস। এটা আমাদের জন্য কনসার্নের একটা বিষয়। ইট হ্যাম্পার্স, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এর যোগ হয়েছে। It hampers not only the progress of our country, আমাদের সোসাইটি, বাট অলসো দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার নেশন। তাহলে সোসাইটি এবং নেশন দুইটারই অবস্থা খারাপ করে দেয়। ইট ইজ কন্টিনিউয়াসলি গোয়িং আউট অফ কন্ট্রোল, ক্রমাগত এটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। ইট হ্যাজ অ্যাডেড সল্ট টু দ্য ইনজুরি টু দ্য স্মুথ প্রগ্রেস অফ আওয়ার নেশন। তার মানে কথাগুলো এমনভাবে আমরা সাজাইছি যে তোমার যে কোনো প্রবলেম রিলেটেড জিনিস তুমি এখান থেকে
একজন বলছে ড্রিঙ্ক ওয়াটার প্লিজ, হ্যাঁ ঠিকই বলছে, ড্রিঙ্ক ওয়াটার। এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেমনে মুখস্থ করা উচিত, ভেরি নাইস। এগুলো নিয়ে হচ্ছে যে আমাদের পেজে অনেক ক্লাসও আছে। তার আগে পানি খাই। ওকে, আচ্ছা এবার যেটা বলতেছিলাম, তারপরে ওই প্রবলেম নিয়ে আরো কয়েকটা বাক্য লিখলে, লেখার পরে দেখো, ইট হ্যাজ ফ্রিকোয়েন্টলি বিন ব্রট টু দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটি হুইচ অ্যাকচুয়ালি প্রডিউস নো রেজাল্ট। যতই বলা হয় কাজ হচ্ছে না। ইমিডিয়েট নেসেসারি স্টেপ শুড বি টেকেন ফর দ্য ওভারঅল ওয়েলফেয়ার অফ আর নেশন। ইমিডিয়েট করতে হবে। টু এরাডিকেট দ্য প্রবলেম, পিপল অল ওভার দ্য কান্ট্রি শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড ওয়ার্ক টুগেদার। একসাথে কাজ করতে হবে। উই ডু হোপ অথরিটি উইল টেক অল আর্জেন্ট মেজার্স ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল উইদাউট এনি ডিলে। হয়ে গেল না? এইভাবে লিখতে হয়। তাহলে এইটা হলো যে কোনো প্রবলেম রিলেটেড জিনিস এইভাবে লিখলাম। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? যে কোনো প্রবলেম রিলেটেড জিনিস এইভাবে তুমি লিখতে পারো। ওকে, এরপরে এখানে দেখি, ধরো যে তোমার এই যে এটা থাকে, ধরো যে দেখি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা দিলাম, দেখি এটা কি আছে। আচ্ছা দেখো, এই যে অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। হ্যাঁ, এখানে তুমি দেখবা যে ভাষাটা দাও এটা যদি লেখো খুব ভালো নাম্বার পাবা ইনশাল্লাহ, আশা করা যায়। কিরকম আছে দেখো, দেখো, স্যার উইথ দ্য স্টুডেন্টস অফ ইয়ার কলেজ বেগ পোস্ট রেসপেক্টফুলি টু অ্যাপ্রোচ ইউ উইথ দ্য ফলোইং ফ্যাক্টস ফর ফেভার অফ ইয়ার কাইন্ড অ্যান্ড সিম্পেথেটিক কনসিডারেশন। এটা খুব ভালো একটা জিনিস। That the present age is the age of science, the miraculous activities of science make us surprise. Multimedia classroom can make teaching and learning more effective and enjoyable for both the student and the teachers. তারপরে মাঝখানে কয়েকটা কথা দিবা, শেষের এই জিনিস। In the circumstances, we pray and hope that you would be kind enough to grant our prayer and taking all necessary steps to provide multimedia facilities for us and oblige them. তারপরে এটা সিনসিয়ারলি ইয়ার্স দিয়ে এই যে এরকম করে দিয়ে দিলা, হয়ে গেল। তাহলে এইটা হলো। আরেকটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন লেখার জন্য যে লাগে, এই সিস্টেমটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা কি দেখি আমরা একটু। এরপরে যেটা রয়েছে প্যারাগ্রাফ এবং কজ, দেখি আমরা এটা। আচ্ছা, এই যে কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফ, দেখো ওইখানে করছিলাম একটা হচ্ছে যে পত্রিকায় ছাপাতে হবে একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখো ওই জিনিসটা এইখানে আবার দিয়েছি। একই জিনিস দুই জায়গায় ব্যবহার করা যায়। একই জিনিস যা ওইখানে দিয়েছি ঠিক ওই জিনিসটা এখানে দিয়েছি। তো এইখান থেকে এই অনুযায়ী পড়তে হয়। তাহলে আমি যে জিনিসটা তখন বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ইংলিশটা এ প্লাস পাওয়া খুবই পসিবল যদি সায়েন্টিফিক ওয়েতে আমরা পড়ি, প্র্যাকটিস করি। ঠিক আছে, নিয়ম মুখস্থ করে এটা খুব একটা কাজ হয় না। সহজভাবে পড়তে হবে, ইজি ওয়েতে। এবং সামনে আমাদের ইনশাল্লাহ যে তোমাদের হচ্ছে যে ইংলিশের যে কোর্সটা, এই এখন তো যে কোর্স চলছে, সামনে নতুন কোর্সটা আসতেছে। এই কোর্সে আমাদের সে কথা ভালো পড়লে সেখানে পড়বে। আর যদি দেখো যে এখানে নাম্বার 1, তাহলে এখানে না, স্পোকিং না, আমরা হচ্ছে এখানে যেটা ইন্টার যে এইচএসসির ইন্টারের হচ্ছে ইজি ইংলিশ যে প্লাসের প্রোগ্রাম, যাতে তুমি একদম সবচেয়ে মানে ভালো একটা প্রিপারেশন নিতে পারো, সেটা হতে যাচ্ছে। আর যেটা মেডিকেলের সবগুলো কোর্স, সুপার কমান্ডো সেকেন্ড টাইম, প্রি মেডিকেল সুপার কমান্ডো, ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম, হ্যাঁ সবগুলো আসতেছে। জিএসটির একটা প্রোগ্রাম আসতেছে। এবং খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে 9-10 অনেকদিন থেকে অভিভাবকদের চাওয়া স্টুডেন্টদের না, 9-10 একটা প্রোগ্রাম আসতেছে। সেই প্রোগ্রামগুলো কিভাবে চলবে, কারা ক্লাস নেবে, সেটা সবগুলো দেখে যদি মনে হয় যে নাম্বার 1, তখন ভর্তি হবে। আমাদের সিস্টেমটা হলো নাম্বার 1 ছাড়া ভর্তি হবে না। ঠিক আছে, তাহলে প্রত্যেককে বলবো যে একদম ইনশাল্লাহ এখন থেকে পেজ, আমি কালকে পরশু হয়তো বা পড়াবো না, এমনিতে গাইডলাইন ক্লাস নিয়ে আমি বাইরে থাকবো, কথা বলতে পারি। আজকে আর পড়াবো না। এই যে আবরার ফুয়াদ সাজেশন থেকে, প্যাসেজ থেকে কোশ্চেন আনসার করা। আচ্ছা, আবরার ফুয়াদ কোশ্চেন আনসার করা আমি বহুবার বলছি। কোশ্চেন আনসার করার বুদ্ধিটা কি, তোমার ওইখানে যে বাক্যগুলো আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পারস্পরিক চেঞ্জ করে লিখবে, এটা 1। 2 নাম্বার হচ্ছে ভোকাবুলারি চেঞ্জ করে লিখবা। এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার সাথে আরও কয়েকটা চেঞ্জ করা যায়, যেমন ডিগ্রি চেঞ্জ করতে পারো, ভয়েসে চেঞ্জ করে লিখতে পারো। মূলত 2টা কাজ, স্ট্রাকচার চেঞ্জ করো আর ভোকাবুলারিগুলো সিনোনিম, অ্যান্টোনিম ব্যবহার করে সুন্দর করে প্রেজেন্ট করো, তাহলেই হয়ে গেল। এবং এটা আমি কয়েকটা দেখো যে তোমাকে বলছি, কিন্তু এই অনুযায়ী তুমি হচ্ছে যে ইয়াগুলো করবা। আচ্ছা স্যার, কানেক্টরের সমস্যা আছে, আমি আর কয়েকটা সামারি, আচ্ছা সামারি ক্লাস আরও কয়েকটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ 26-এর এই যে নতুন কোর্স আসতেছে সামনে, হচ্ছে যে ইংলিশের জন্য একটা ডেডিকেটেড একদম ইজি ইংলিশের একটা কোর্স থাকবে। শোনো, আদামরা করে পড়ে হয় না। ইংলিশ তোমার A+ পাইতে গেলে সেইভাবে পড়তে হবে। রেগুলার পরীক্ষা, রিভিশন, তাহলে তুমি A+ পাবো। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ইংলিশে A- বেশি পায় না। ঠিক আছে, A+ পাইতে গেলে যে অনুযায়ী আমরা বলি সেই অনুযায়ী পড়া। এবং ইংলিশের আমাদের নতুন বই আসতেছে ইনশাল্লাহ, যেটা ইনশাল্লাহ এবং দেখতে পাবা যে জিনিসটা কীভাবে বই সহ, বই ছাড়া কোর্সগুলো আসবে।
তা প্রত্যেকে ভালো থাকো। আর নাবিল একাডেমির আমাদের পেজে হিউজ ক্লাস আছে এমনিতে, আমাদের ওই যে ডেমো ক্লাসের এখানে গেলে দেখবো যে আগে আগে দেখো আমাদের নাম্বার 1 আমরা পড়াই কিনা, নাম্বার 1 পড়াই তাহলে ভর্তি হবে। আর যদি দেখো যে আমাদের স্যার কোথাও ভালো পড়ায় সেখানে, আমরা তো বারবার এই একটা মেসেজ দিচ্ছি, সেটা মেডিকেল কোর্সের ক্ষেত্রেও, একাডেমিক কোর্সের ক্ষেত্রেও, তোমার হচ্ছে ভার্সিটি কোর্সের ক্ষেত্রে, সব কোর্সের ক্ষেত্রে সেম কথা। তুমি আগে ক্লাস দেখো, হ্যাঁ, দেখে যেখানে তোমার সবচেয়ে ভালো লাগবে সেখানে পড়ো, তাহলে ইনশাআল্লাহ ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।